প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমে দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় মানে অ্যালগরিদমের মৌলিক ধারণা। এই অধ্যায় কি কি শিখবো তা একটু দেখে নাও সবাই। আমরা কি কি এই অধ্যায় শিখব। তারপরে প্রথমেই আছে অ্যালগরিদম। অ্যালগরিদমটা কি? অ্যালগরিদম হলো কোনো সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহের লিখিত রূপকে অ্যালগরিদম বলা হয়। এবং অ্যালগরিদমের বৈশিষ্ট্য বা বিবেচ্য বিষয়গুলো কি কি দেখো। এক নম্বরে আছে পর্যায়ক্রমিক সুনির্দিষ্ট কতগুলো ধাপ থাকতে হবে, সুনির্দিষ্ট এক বা একাধিক ইনপুট থাকতে হবে, পর্যায়ক্রমিক ধাপ সহজবোধ্য হতে হবে, প্রতিটি ধাপ পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে, প্রতিটি ধাপের কাজ যুক্তি নির্ভর হতে হবে, সুনির্দিষ্ট আউটপুট থাকতে হবে। এরপরে সুডোকোড। সুডোকোডটা কি? সুডোকোড তো ছদ্ম বা কৃত্রিম। প্রোগ্রাম রচনার পূর্বে প্রোগ্রামের ধারণ ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহার, যা প্রোগ্রাম রচনায় সহায়ক ভূমিকা পালন করে, তাকে আমরা সুডোকোড বলে থাকি। তারপর হচ্ছে অ্যালগরিদম নোটেশন। অ্যালগরিদম নোটেশন হলো অ্যালগরিদমের সমস্যা এবং তার সমাধানের উপর ভিত্তি করে কিছু বিধিবদ্ধ সংকেত ব্যবহার করে। এই সংকেতগুলোকেই আমরা অ্যালগরিদম নোটেশন বলি। এরপর আসছে স্ট্রাকচারড প্রোগ্রাম। স্ট্রাকচারড প্রোগ্রাম কি? নির্দিষ্ট সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রোগ্রাম রচনার পূর্বে নির্দিষ্ট স্ট্রাকচার বা নির্দেশনা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়, সেটা হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রাম। মানে আমরা প্রোগ্রাম যখন রচনা করব তার আগে কিছু নির্দিষ্ট নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে, সেটা হচ্ছে স্ট্রাকচারড। প্রোগ্রাম পরিকল্পনার ধাপগুলো কি কি দেখো। প্রোগ্রাম পরিকল্পনার ধাপ সমস্যা চিহ্নিতকরণ। যখন আমরা একটা প্রোগ্রাম তৈরি করব, তৈরির পূর্বেই আমাকে প্রথমে কি সমস্যাটা কি সেটা আমাকে চিহ্নিত করতে হবে। তারপরে সিস্টেম বিশ্লেষণ, মানে এই যে সমস্যাটার জন্য প্রোগ্রামটা রচনা করা হবে, এই সমস্যাটা চিহ্নিত করার পরে এটাকে একটু বিশ্লেষণ, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। এটা কিভাবে কি করা যায়, কিভাবে এটা সমাধান করা যায়, এটা নিয়ে আগে নিজে এটার ব্যাখ্যাটা তৈরি করতে হবে। তারপরে এটার কি কি ইনপুট দিতে হবে, এটার কি কি ইনপুট লাগবে, এবং এটা প্রসেসের শেষে আমরা কি আউটপুটটা পাবো সেটা নির্ধারণ করতে হবে। কারণ কোনো প্রোগ্রামের ইনপুট বা আউটপুট যদি না থাকে, ওই প্রোগ্রাম রচনা করা যায় না। যে কোনো প্রোগ্রামের ইনপুট থাকতে হবে এবং একটা নির্দিষ্ট গোল বা আউটপুট থাকতে হবে। তারপরে এই তিনটে জিনিস করার পরে আমাদেরকে এর পরেই আসবে অ্যালগরিদমটা তৈরি করে নিতে হবে। আমি ধারাবাহিকভাবে একটা নির্দিষ্ট ধাপে ধাপে আমাকে জিনিসগুলা একটার সাথে একটা সম্পর্ক রেখে ধারাবাহিকভাবে লিখিতভাবে আমাকে আগে অ্যালগরিদমটা তৈরি করে নিতে হবে। তারপরে এটার উপরে অ্যালগরিদম তৈরি করার পরে অ্যালগরিদমের ধরন দেখে আমাদেরকে ফ্লোচার্ট মানে চিত্রের মাধ্যমে এটাকে উপস্থাপন করতে হবে। তারপরে আমরা কোন ভাষায় প্রোগ্রামটা রচনা করব সেটা আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে। তারপরে হলো প্রোগ্রামটা আমাদেরকে রচনা করতে হবে। যেই ভাষা আমরা নির্ধারণ করব ওই ভাষায় প্রোগ্রামটা রচনা করব। রচনা করার পরে যেই ভাষায় রচনা করব তারপরে আমরা এটাকে কম্পাইল করে নেব, কোনো ভুল ত্রুটি আছে কিনা তা দেখে নেব। সেটা হচ্ছে ভুল ত্রুটি সংশোধন করাটা হচ্ছে কম্পাইল করা। এবং এটা ইএক্সজি ফাইলে কনভার্ট করে, মানে মেশিন ভাষায় রূপান্তর করে। তারপরে প্রোগ্রাম পরীক্ষণ ও ভুল সংশোধন। আমরা যখন কম্পাইল করার পরে সে যে জায়গার ত্রুটিগুলা আমাদেরকে মেসেজ আকারে দিবে, সেই ত্রুটিগুলো আমরা দেখে নেব এবং দেখার পরে ওইগুলা কারেকশন করে নেব, মানে ভুলগুলা সংশোধন করব। এরপরে এটা ডকুমেন্ট আকারে আমরা ডকুমেন্ট আকারে সেভ করে নেব। ডকুমেন্টেশন মানে এটাকে সেভ করে নেওয়া। তারপরে হচ্ছে ইনস্টল করা এবং সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা। এরপরে আমরা এটাকে পরবর্তীতে বারবার ব্যবহারের জন্য এটাকে আমরা সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণ করে নেব। এরপরে দেখো ফ্লোচার্টটা কি।
ফ্লোচার্ট হচ্ছে কোনো সমস্যার সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহের চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে। আমরা অ্যালগরিদম পড়ছি কি, কোনো সমস্যার সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহের লিখিত রূপকে অ্যালগরিদম বলে, আর চিত্রভিত্তিক রূপকে ফ্লোচার্ট বলে। ফ্লোচার্ট দুই প্রকার, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট আর একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। এবার দেখো ফ্লোচার্টের সুবিধাগুলো কি কি। সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায়, প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে, প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধন সহায়তা করে, তারপরে প্রোগ্রাম রচনায় সহায়তা করে, সহজে এবং সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা সম্ভব হয়। এরপরে দেখো প্রোগ্রামের প্রতীক এবং নামগুলো কি কি। আমরা যখন ফ্লোচার্ট চিত্রভিত্তিক রূপ ধারণ করব, তো এখানে চিত্র আঁকতে হলে আমাকে কোনটাকে কিভাবে আমরা উপস্থাপন করব সেটা হচ্ছে প্রতীক, এবং এগুলার কোনটাকে কি নামে বলে সেটা আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে আরম্ভ এবং সমাপ্তি, তারপরে হলো ইনপুট আউটপুট, তারপরে দেখো এটা হলো প্রক্রিয়াকরণ, তারপরে এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। দেখো চিত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলা ফ্লোচার্ট আঁকার সময় এটা দেখে দেখে আঁকতে হবে যে কোনটা দিয়ে কিভাবে শুরু করবে। যেমন শুরু চিহ্নটা কীরকম, তারপর ইনপুট নেওয়ার চিহ্নটা কীরকম, প্রক্রিয়াকরণের চিহ্নটা কীরকম, সিদ্ধান্ত গ্রহণের চিহ্নটা কীরকম, আরও চিহ্ন আছে দেখো। এরপরে আছে নির্দেশনা চিহ্ন, সংযোগ চিহ্ন, প্রক্রিয়াকরণ চিহ্ন, লুপ চিহ্ন। এছাড়াও তো বইতে অনেকগুলো আছে, তোমরা নেটে বা বইতে দেখবা আরও অনেক ধরনের চিহ্নগুলো আছে। মূলত আমরা কমন যে চিহ্নগুলো বেশি ব্যবহৃত হয় সেগুলো আমি এখানে তুলে ধরছি। এগুলা জানা থাকলে মোটামুটি 80% হয়। এছাড়াও বাড়তি কিছু আরও আছে, কিছু চিহ্ন আছে, এগুলো তোমরা দেখে নিবা। তারপর হচ্ছে ফ্লোচার্টের বৈশিষ্ট্য বা বিষয়সমূহ, সেটা হচ্ছে কি, প্রোগ্রাম রিলেটেড হতে হবে। প্রোগ্রাম নির্বাহের সময় অকার্যকর চিত্র অন্তর্ভুক্ত করার দরকার নেই, যে চিত্রটা আসলে আমাদের প্রয়োজন নেই এমন কোনো চিত্র অন্তর্ভুক্ত করার দরকার নেই। তারপরে অ্যালগরিদমের সাথে ফ্লোচার্টের মিল থাকতে হবে। আমি এমন কোনো ফ্লোচার্টের চিত্র আঁকবো না যে চিত্রটার সাথে অ্যালগরিদমের কোনো সম্পর্কই নেই, এমন চিত্র আঁকা যাবে না। আর সবসময় খেয়াল রাখতে হবে যেমন সহজ এবং সরাসরি যেন এই চিত্রগুলো হয়। তারপরে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় লুপ, যত সম্ভব লুপ কম ব্যবহার করা যায় ততই ভালো, অপ্রয়োজনীয় লুপ এড়িয়ে চলা। তারপর দেখো এখানে আমাদের কিছু অ্যালগরিদম আছে, অ্যালগরিদমগুলো এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং খুব ইম্পর্টেন্ট অ্যালগরিদম। তো এখান থেকে আমি দুই একটা অ্যালগরিদম তোমাদের মাঝে তুলে ধরছি। দেখো n সংখ্যক ডাটা অ্যারে থেকে ক্ষুদ্রতম ডাটার অবস্থান সহ মান বের করার অ্যালগরিদম। এটা আমরা কিভাবে লিখবো, তাহলে এখানে লেখা আছে n সংখ্যক ডাটা অ্যারে থেকে, এটা একটা অ্যারে, এর থেকে ছোট ডাটার অবস্থান মান বের করার অ্যালগরিদম। এটা দিয়ে আমরা একটা দিয়ে দুইটাই শিখতে পারবো, একটা হচ্ছে ক্ষুদ্রতম ডাটার অবস্থান মান এবং বৃহত্তম ডাটার অবস্থান ও মান, দুইটাই আমরা কিন্তু শিখতে পারবো একটা অ্যালগরিদম দিয়ে। একটু মনোযোগ সহকারে তোমরা শুনবা, তাহলে বুঝতে পারবা। যেমন এখানে ডাটা অ্যারেতে n সংখ্যক উপাদান রয়েছে, আমরা প্রশ্নে যেটা বললো সেটা মানে আমাদের সেটা এখানে লগ এবং মিন দ্বারা যথাক্রমে ডাটা অ্যারের ছোট উপাদানের স্থান এবং মান নির্দেশ করলো। দেখো লগ মানে স্থান আর মিন দিয়ে আমরা মান নির্ধারণ করব। আর আমরা যখন বৃহত্তম বের করতে যাব তখন লগ ঠিক আছে, লগ উপাদানের স্থান ঠিক আছে, কিন্তু ওখানে মিনের জায়গা হবে ম্যাক্স মানে ম্যাক্সিমাম নাম্বার। এখানে যেহেতু ক্ষুদ্রতম ডাটা বলছে আমরা মিনিমাম লিখছি, ওখানে তোমরা বৃহত্তম ডাটার ক্ষেত্রে কি লিখবা, ম্যাক্সিমাম লিখবা, ম্যাক্স লিখে দিবা। দুইটাই কিন্তু ম্যাক্স মানে ডাটার মান নির্দেশ করবে। আর কে কাউন্টার হিসেবে মানে ধ্রুবক, আমরা সাধারণত ম্যাথমেটিক্যালে কে ধ্রুবক হিসেবে ব্যবহার করি, কিন্তু কম্পিউটারে আমরা বারবার এটা একটা ডাটা মেমোরি লোকেশন নির্ধারণ করব, এটা কাউন্টার হিসেবে ব্যবহার করব। এটা কম্পিউটারে এটাকে আসলে কাউন্টার হিসেবে ধরে নেয়, তো কে আমরা কাউন্টার হিসেবে ব্যবহার করব। এখন দেখো প্রথমে আমরা কি করব, প্রথমেই কাজটা কে এর মান 1, লকের মান 1 এবং মিন ইকুয়াল টু ডাটা 1 নির্ধারণ করব। আমরা প্রথমে কে এর মান মেমোরি লোকেশনের 1, তারপরে লকের মান 1 এবং মিন হবে ডাটা 1 নির্ধারণ করব, মানে প্রথম ডাটাটাকে আমরা নির্ধারণ করে নেব। আমরা প্রথম ডাটা থেকে যেহেতু শুরু করব প্রথম থেকে, তো আমরা প্রথমে এই জিনিসগুলো নির্ধারণ করব। তারপরে কে ইকুয়াল টু কে প্লাস 1, তারপর আমরা প্রথম ডাটাটা নেওয়ার পরে এরপরে কে এর মান কাউন্টারের মান আমরা 1 বাড়াবো।
এক বাড়াইয়া কে প্লাস ওয়ান পরবর্তীটাতে যাব। এখন আমরা এটার সাথে এখন তুলনা করব। যদি কে যদি এন থেকে বড় হয়, কে যদি এন মানে এন সংখ্যক ডাটা, তাহলে এন সংখ্যক উপাদান থেকে যদি কোনো কারণে এন সংখ্যক ডাটা মানে কে এর মান যেহেতু প্রথমে ওয়ান নিছি একটা ডাটা, আমি যদি এন সংখ্যক যদি একটা ডাটা হয় তাহলে পরবর্তীতে কে এর মান যখন 2 হয়ে যাবে এন থেকে বড় হয়ে যাবে, মানে আমার যেখানেই যাক ডাটা কিন্তু আমি এই অ্যারের ডাটাগুলো যখন আমি লুপিং করব তখন যেন অবশ্যই শেষ ডাটা এন সংখ্যক ডাটা মানে শেষ ডাটা থেকে যখন কে এর মান বেড়ে যাবে তখন প্রোগ্রামটা বের হওয়ার জন্য আমরা বলবো। দেখো পরে লেখা আছে তবে লগ মিন প্রিন্ট হবে এবং প্রোগ্রাম শেষ হবে, মানে ততক্ষণ পর্যন্ত আমরা কাউন্টারকে আমরা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত না এন সংখ্যক ডাটা মানে সর্বশেষ ডাটা থেকে কে এর মান বেড়ে যদি যায় তাহলে আমরা ওখানেই প্রোগ্রামকে স্টপ করে দেব। কারণ আমার ডাটা আছে 5টা বা 10টা বা 15টা, কে এর মান যদি তার থেকে বেশি হয়ে যায় তাহলে তো কাউন্টার এরপরে কাউন্টার আর নাই। এই জন্য আমরা এই শর্তটা লিখে দিতে হবে, এই শর্তটা লিখে দিতে হবে যদি কে এর মান এন পর্যন্ত মানে কে আমি এন পর্যন্ত কাউন্টার দেব, কাউন্টার মানে লুপ করাবো, এর পরে আর যেন না করে। আর যখনই লুপ করাবো তখনই কি করব, লগ মানে স্থান কোথায় আছে স্থানটা বলে দেব এবং মিন সর্বোচ্চ ছোট সংখ্যাটি কোনটা, এই দুইটাকে আমরা প্রিন্ট করাবো এবং প্রোগ্রামটাকে কি করব, শেষ করে দেব। এখানে যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমরা লিখব কি ম্যাক্স, ম্যাক্সিমাম হলে আমরা তখন লিখে দিব ম্যাক্স, মানে টোটালি ছোট হোক বড় হোক আমরা এই লাইনটা কিন্তু কে গ্রেটার দেন এন এটা হবেই, কারণ আমরা এন সংখ্যক ডাটা পর্যন্ত আমরা কাউন্টার করব, কাউন্টার মানে লুপটা চালাবো, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় লাইনটাও যেমন কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথম লাইনটা এটাও ঠিক আছে, প্রথম লাইন কে ইকুয়াল টু ওয়ান লগ ইকুয়াল টু ওয়ান, ওখানে হবে কি ম্যাক্স ইকুয়াল টু ডাটা ওয়ান যখন আমরা বড় সংখ্যা বের করতে যাব। প্রথমে কিন্তু প্রথম ডাটাটাকেই আমরা আগেই মেমোরি লোকেশনে সব জায়গায় নির্ধারণ করে নেব, তারপরে কে এর মান একটা বাড়াবো, এরপরে কে এর সাথে এন এর তুলনা করব যেন এন এর বেশি মানে এন সংখ্যক ডাটার বেশি যেন না হয়ে যায়। যখনই বেশি হয়ে যাবে তখনই লকের লোকেশনটা নির্ধারণ করে দেব, লক মানে লোকেশন, তারপরে মিন মানে ছোট ডাটাটি এবং প্রোগ্রামটাকে আমরা শেষ করে দেব। এরপরে আসো এইখানে একটু জিনিস এসেছে, যদি মিন ডাটা কে হয়, মিন যদি ডাটা কে হয় তবে লক ইকুয়াল টু কে এবং মিন ইকুয়াল টু ডাটাকে নির্ধারিত হবে। আচ্ছা এইখানে হলো আমরা ছোট সংখ্যা বের করার জন্য বলতেছি কি যদি মিন ইকুয়াল টু ডাটা কে হয়, যদি মিনিমাম ডাটা মানে আমরা প্রথমে মিনিমাম ডাটা ধরছি কি ডাটা ওয়ান, প্রথম ডাটাকে আমরা মিনিমাম ডাটা ধরে নিছি, যদি ডাটা কে থেকে মানে কে যে প্রথম যে ডাটা এটা যদি প্রথম ডাটা থেকে বড় হয় তাহলে প্রথমটাকে আমরা কোনো শর্ত দিয়ে কোনো কিছু করি নাই, কিন্তু আমরা যখন কে এর মান কে প্লাস ওয়ান নিয়ে যাব দ্বিতীয় ডাটা তখন প্রথম ডাটার সাথে দ্বিতীয় ডাটার আমার তুলনা হবে, প্রথম ডাটার সাথে দ্বিতীয় ডাটার তুলনা হবে, তুলনা হওয়ার পরে মিনটা যদি দ্বিতীয় ডাটা থেকে যদি প্রথম ডাটাটা কি হয়ে যায় বড় হয়ে যায় তখন লক হয়ে যাবে কে এবং মিন হবে ডাটাকে, তখন এখানে কি হয়ে যাবে ডাটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তখন মিনিমাম ডাটা তাহলে মিনিমাম ডাটা তখন পরের ডাটাটা হয়ে যাবে কি মিনিমাম ডাটা, প্রথম ডাটা থেকে যখন কে ডাটা ছোট হয়ে যাবে। আর আমরা ম্যাক্সিমামের ক্ষেত্রে ঠিক উল্টাটা লিখব, যদি ম্যাক্সিমাম যদি কে ডাটা থেকে ছোট হয় তখন আমরা এটা চেঞ্জ করব। তারপর ওই যে 2 নম্বর ধাপ যেটা সেটার পুনরাবৃত্তি করবে, বারবার কে এর মান কে প্লাস ওয়ান হবে, কে প্লাস এর মান এরকম বারবার একটা একটা করে ধাপ কী হবে বাড়তে থাকবে, বাড়ার পরে এটা এই কাজটা করার পরে আবার সে কে এর মান কে প্লাস ওয়ান থেকে কে এক ধাপ বাড়াবে তখন 2 জায়গায় 3 হবে, আবার কে সাথে এন তুলনা করবে, এন এর সাথে দেখবে, দেখার পরে আবার মিন এর সাথে দেখবে, দেখার পরে এইভাবে সে এই 2 3 4 ধাপ বারবার কি হইতে থাকে রিপিট হইতে থাকবে, ততক্ষণ পর্যন্ত রিপিট হবে যতক্ষণ পর্যন্ত কে এর মান এন থেকে বড় না হয়। এরপরে এটার পরে অ্যালগরিদমটা শেষ হয়ে যাবে। তো তোমরা বুঝতেছ এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম যেটাই আসুক না কেন এই অ্যালগরিদমটা দিয়েই তোমরা কি করতে পারবা, এই অ্যালগরিদমটা দিয়ে তোমরা একটা অ্যালগরিদম দিয়ে 2টা অ্যালগরিদম শিখতে পারবা, একটা দিয়ে 2টা শিখতে পারবা, শুধু আমাদেরকে চেঞ্জ করতে হবে কি কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান এটা ওকে আছে, এটা তো কোনো সমস্যা নেই,
শুধু কি করতে হবে, মিন আর ওখানে ম্যাক্স, এখানে মিনিমাম নাম্বার ওখানে ম্যাক্সিমাম নাম্বার, এটা দিতে হবে। আর এখানে আছে মিন গ্রেটার দেন ডাটাকে, ওখানে লিখতে হবে ম্যাক্স লেস দেন ডাটাকে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, শুধু এই দুই জিনিসটা পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তারপর আসো অ্যালগরিদমের কমপ্লেক্সিটি। অ্যালগরিদমের কি কি কমপ্লেক্সিটি আছে সেটা, অ্যালগরিদম নির্বাহী ইনপুট ডাটা সংখ্যা এবং ডাটা তুলনার উপর ভিত্তি করে যে সময়ের প্রয়োজন হয় তাকে অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বলে। এখানে কি বলছে দেখো, নির্বাহী ইনপুট ডাটার সংখ্যা এবং ডাটা তুলনার উপর ভিত্তি করে আমার অ্যালগরিদমে কতগুলা, যখন আমরা প্রোগ্রাম করতে যাব কতগুলা ডাটা এবং তাদের সাথে যে তুলনা হবে, এই তুলনা করতে কতটুকু সময় লাগবে সেটাই হচ্ছে কমপ্লেক্সিটি। মানে আমার ডাটা যত বেশি হবে তত আমার তুলনা বেশি হবে, তখন আমার সময় বেশি লাগবে। আর ডাটা যখন যত কম হবে তুলনা তত কম হবে এবং কমপ্লেক্সিটিও তত কম হবে। মোট কথা হচ্ছে ডাটার সংখ্যা এবং ডাটার তুলনা করার উপর ভিত্তি করে যে সময় প্রয়োজন হয়, ডাটা সংখ্যা এবং তুলনা করতে যে সময়টার প্রয়োজন হয়, এই সময়টা হচ্ছে কমপ্লেক্সিটি। নির্বাচনের বিবেচ্য বিষয় কি দেখো, ওয়েস্ট কস্ট, অ্যাভারেজ কস্ট এবং বেস্ট কস্ট। এটা হলো মোটামুটি অ্যালগরিদমের কমপ্লেক্স।